আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ মারিয়া কনিকোভার একটা দারুণ বই শার্লক হোমসের মন, চিন্তার তীক্ষ্ণতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, মাস্টারমাইন্ড হাউ টু থিঙ্ক লাইক শার্লক হোমস। খুবই ইন্টারেস্টিং একটা বই। ঠিক। তো এই বইটা আসলে আমাদের দেখায় যে শার্লক হোমসের ওই যে অসাধারণ ক্ষমতা, মানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, যুক্তি দিয়ে ভাবা, সেই কৌশলগুলো আর কি। আমাদের আজকের লক্ষ্য হল হোমসের মতো করে ভাবার পথটা একটু বোঝা, যাতে আমরা নিজেরাও মানে দৈনন্দিন জীবনে আরেকটু সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি। একদম। কনিকোভার মূল কথাটা হলো হোমসের এই ক্ষমতাগুলো কিন্তু কোনো ম্যাজিক না, এগুলো আসলে শেখা যায়। তাই হ্যাঁ, উনি আমাদের ব্রেনের দুটো সিস্টেমের কথা বলেন। সিস্টেম 1, যেটা খুব ফাস্ট, অটোমেটিক আর কি আবেগ দিয়ে চলে, অনেকটা ডক্টর ওয়াটসনের মতো। আচ্ছা। আর সিস্টেম 2, যেটা ধীর, মনোযোগী, যুক্তি দিয়ে বিচার করে। এইটাই হলো হোমসের সিস্টেম। হোমসের সিস্টেম। কিন্তু মজাটা হলো এই হোমস মার্কা ভাবনাটা কিন্তু এমনি এমনি আসে না। এর জন্য বেশ অনুশীলন লাগে, মানে সচেতন চেষ্টা দরকার। তাহলে আসুন এই সচেতন চেষ্টার প্রথম ধাপটা একটু দেখি। মনোযোগ, তাই না? হোমস যেভাবে ছোট ছোট ডিটেলস খেয়াল করতেন, সেটা তো মানে প্রায় অবিশ্বাস্য। ঠিক। কনিকোভা এটাকে শুধু অবজারভেশন বলছেন না, বলছেন এক ধরনের গভীর মনোযোগ বা সচেতনতা। সচেতনতা। হ্যাঁ, এখানেই ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। কনিকোভা বলছেন হোমস যা করতেন তা আসলে একরকম প্র্যাকটিক্যাল মাইন্ডফুলনেস, মানে সচেতন পর্যবেক্ষণ। মাইন্ডফুলনেস, প্রায় মেডিটেশনের মতো। কিছুটা সেরকমই। মানে উনি চারপাশের জগতের প্রতি এতটাই মনোযোগী থাকতেন যে ব্রেইন নিজে থেকেই অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে দিত, শুধু তথ্যের ওপর ফোকাস করত। বাহ! আর এর সাথেই আসে ওনার বিখ্যাত মস্তিষ্কের প্রাসাদ বা মাইন্ড প্যালেস কৌশলটা। হ্যাঁ, মাইন্ড প্যালেস শুনেছি বটে। এটা শুধু মনে রাখার কৌশল নয়, কিন্তু এটা আসলে তথ্যকে সাজিয়ে গুছিয়ে রাখা আর বিশ্লেষণ করার একটা মানসিক কাঠামো। আচ্ছা। এর আসল পাওয়ারটা হলো এটা ব্রেনকে শুধু তথ্য মনে রাখতেই হেল্প করে না, বরং তথ্যের মধ্যে কানেকশন খুঁজে বের করতে, প্যাটার্ন ধরতে, মানে চিন্তাকে ডিসিপ্লিনড করতে শেখায়। দারুণ তো! মনোযোগ দিয়ে তথ্য তো জোগাড় করা গেল, কিন্তু সমস্যা হয় তো সেটা বিশ্লেষণ করার সময়। আমরা প্রায়ই ভুল করি, যেমন ওই যে কনফার্মেশন বায়াস। ঠিক ধরেছেন, নিশ্চিতীকরণ পক্ষপাত। মানে নিজের যা বিশ্বাস সেটার পক্ষে যা যায় শুধু সেটুকুই দেখি বা খুঁজি। হ্যাঁ, আর বাকিটা এড়িয়ে যায়। একদম। কনিকোভা দেখিয়েছেন হোমস কিভাবে এই ফাঁদটা এড়াতেন। ওনার বিশেষত্ব ছিল উনি সিদ্ধান্তে আসার আগে সব রকম তথ্য নিতেন, যা তার থিওরির পক্ষে যায় সেটাও, আবার যা বিপক্ষে যায় সেটাও, বিশেষ করে বিপক্ষেরটা। ও, এখানেই তাহলে আমাদের সাথে ওনার পার্থক্য। হ্যাঁ, মূল পার্থক্য। আমরা কি করি, আগে একটা ধারণা বানিয়ে ফেলি, তারপর সেটার সাপোর্টে প্রমাণ খুঁজি। হোমস করতেন ঠিক উল্টোটা। তিনি তথ্যকে কথা বলতে দিতেন, নিজের আগের ধারণাকে নয়। উনি চেষ্টা করতেন নিজের থিওরিকে ভুল প্রমাণ করতে। এটা তো বেশ কঠিন কাজ, মানসিকভাবে বেশ কঠিন। অবশ্যই কঠিন, কারণ আমাদের ব্রেন তো চায় নিজের ধারণার সাথেই একমত হতে। তার মানে শুধু মনোযোগ বা বায়াস এড়ানোই সব না। যে তথ্যটা পেলাম সেটাকে ঠিকমতো কাজে লাগাতে হলে তো লজিক্যাল বিশ্লেষণ ক্ষমতাও চাই। কনিকোভা এই দিকটাও দেখিয়েছেন, তাই না? অবশ্যই। এখানে যা ইন্টারেস্টিং তা হল হোমসের প্রবলেম সলভিং মেথড। উনি যে কোনো জটিল সমস্যাকে প্রথমে ছোট ছোট ম্যানেজ করা যায় এমন অংশে ভাগ করে নিতেন। ভেঙে নিতেন। হ্যাঁ, ভেঙে নিতেন। তারপর প্রত্যেকটা অংশের তথ্য বিশ্লেষণ করতেন, অপ্রাসঙ্গিক জিনিস বাদ দিতেন আর কার্যকারণ সম্পর্ক খুঁজতেন। আচ্ছা। উনি শুধু যে প্রমাণগুলো হাজির আছে সেদিকেই তাকাতেন না, কি নেই সেটাও দেখতেন। অনেক সময় তো সেটাই আসল ক্লু হতো। অনুপস্থিতিটাও একটা ক্লু। ঠিক। এই যে সিস্টেমেটিকভাবে সমস্যাটাকে দেখা, ধাপে ধাপে এগোনো, এটা স্মৃতিকেও গুছিয়ে দেয়, আবার লজিক্যাল চিন্তার মাসলটাকেও শক্তিশালী করে। অনেকটা সায়েন্টিফিক মেথডের মতো, পর্যবেক্ষণ, হাইপোথিসিস, পরীক্ষা, তারপর সিদ্ধান্ত। তাহলে মানে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, এই বইটা থেকে আমরা শিখতে পারি কিভাবে মনোযোগ বাড়াতে হয়, কিভাবে কনফার্মেশন বায়াসের মতো ফাঁদ এড়িয়ে অবজেক্টিভ থাকা যায়, আর কিভাবে কঠিন সমস্যাকে ভেঙে ধাপে ধাপে সমাধান করা যায়। একদম। এগুলো তো শুধু গোয়েন্দাদের জন্য না, আমার মনে হয় স্টুডেন্ট, রিসার্চার, প্রফেশনাল, মানে যে কেউ নিজের চিন্তাকে আরও পরিষ্কার করতে চান, তাদের সবার জন্যই এটা খুব জরুরি স্কিল।
ঠিক। আর যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, কনিকোভার মাস্টারমাইন্ড শুধু হোমসের একটা ফিকশনাল ক্যারেক্টারের অ্যানালিসিস নয়, এটা আসলে আমাদের ব্রেনকে আরও এফেক্টিভলি ব্যবহার করার একটা গাইড বুক। লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে এই কৌশলগুলো যদি আমরা রেগুলার চর্চা করি, তাহলে আমরা আরও ভালো পর্যবেক্ষক, বিশ্লেষক এবং ডিসিশন মেকার হতে পারি। মানে পরিষ্কার লজিক্যাল চিন্তা ভালো সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। হোমস তো সেটাই দেখিয়েছেন। কিন্তু শেষে এসে একটা প্রশ্ন মনে আসছে, হোমস যেভাবে আবেগটাকে প্রায় পুরোপুরি সরিয়ে রেখে একদম অবজেক্টিভ হতে পারতেন। আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব, এত আবেগ চারপাশে, এই সময় দাঁড়িয়ে সেটা কি আদৌ সম্ভব বা কতটা দরকারি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চিন্তাটাই না হয় শ্রোতাদের জন্য রেখে দিলাম আমরা। ঠিক আছে, ধন্যবাদ।